আসসালামু আলাইকুম। শিক্ষালয় 2.0 একাডেমিতে তোমাদের স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, কুমিল্লা বোর্ড 2024-এর পদার্থবিজ্ঞান থেকে গতি অধ্যায়ের যেটা দ্বিতীয় অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2024-এর যে সৃজনশীল প্রশ্নটি আসছে ওই প্রশ্নটি সমাধান করব। তো চলো উদ্দীপকে দেখি কি বলা হয়েছে। এক ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূর এর একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো। আর সেখানে বলা হচ্ছে পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তো এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা দেখলাম যে বস্তুর ভর 2 কেজি দেওয়া আছে এবং মোট দূরত্ব দেওয়া আছে 584 আর হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে, সেখানে বলের মান হচ্ছে 10 নিউটন এবং যে বস্তুটার উপর বল প্রয়োগ করছে তার ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তো ঘ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে বস্তুর ওপর পথের গতি ঘর্ষণ সহগ। এখন গতি ঘর্ষণ সহগ বলতে কি বুঝো? গতি ঘর্ষণ সহগ হচ্ছে যখন দুইটা বস্তু চলমান থাকে এবং একটা বস্তু আরেকটার সাথে যে ঘর্ষণ সৃষ্টি হয় সেখানে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে গতিঘর্ষণ। আর ওই গতিঘর্ষণ সহগ অর্থাৎ এটাকে বলা হয় গতিঘর্ষণ সহগ। গতিঘর্ষণ সহগ দিয়ে এর মানটা অর্থাৎ ঘর্ষণের মানটা নির্ণয় করা হয়। তা আমরা এখান থেকে গতিঘর্ষণ সহগের ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে দেখো গতিঘর্ষণ সহগ বলতে কি বুঝো? গতিঘর্ষণ সহগ বলতে বুঝি আমরা অর্থাৎ গতিঘর্ষণ সহগ যেটা, তো গতিঘর্ষণ সহগকে মিউকে বলা হয়। এটাকে কি বলা হয়? মিউকের সূত্র হচ্ছে মিউকে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। আচ্ছা, এফ কে হচ্ছে এখানে ঘর্ষণ বল এবং ডব্লিউ হচ্ছে ওজন। আশা করি ওজন তোমরা এটা জানো। আর মিউকে এফ কে হচ্ছে ঘর্ষণ বল, যেটা প্রশ্নতে দেওয়া ছিল। ঘর্ষণ বলের মান 3 নিউটন এবং ওজন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এম জি। আমরা জানি ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হচ্ছে বস্তুর ওজন। তাহলে এই হচ্ছে গতিঘর্ষণ, অর্থাৎ আমার এখান থেকে এফ কে এবং ওজনের মান দরকার আছে। তো ওজন বের করতে আমার এম এর মান প্রয়োজন আছে এবং অভিকর্ষ ত্বরণের মান দরকার আছে। তাহলে এখান থেকে অভিকর্ষ ত্বরণের মান আমরা মুখস্থ জানি এবং এম এর মান বস্তুর ভর প্রশ্নতে দেওয়া ছিল। তাহলে যে মানগুলো প্রশ্নতে আছে তা আমরা লিখব এবং গতিঘর্ষণ সহগ আমরা এখান থেকে বের করে নিব। ঠিক আছে? তো এটা দুই রকমভাবে করা যায়। তুমি সরাসরি প্রথমে ডব্লিউ মান বের করে নিতে পারো, ইচ্ছে করলে তুমি সরাসরি সূত্র প্রয়োগ করে সেখানে ডব্লিউর মান বসিয়ে দিয়ে আমরা, অর্থাৎ ওজনের মান বসিয়ে দিয়ে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? তো যেহেতু তোমাদের সময় কম, অর্থাৎ আমরা দেরি না করে যেভাবে সহজ হয়, সময় কম যায়, ওইভাবে সমাধান করব। তো প্রশ্নতে দেওয়া ছিল এম এর মান, অর্থাৎ বস্তুর ভর দেওয়া ছিল 2 কেজি দেওয়া ছিল এবং ঘর্ষণ বল যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে 3 নিউটন। তো আমরা এম এর মান হচ্ছে 2 কেজি লিখব। ঘর্ষণ বলকে আমরা এফ কে অথবা ছোট হাতের এফ দিয়ে লেখা যায়, এফ কে বলতে পারি, যেটা হচ্ছে এফ কে এর মান হচ্ছে 3 নিউটন এবং আর আমার প্রয়োজন আছে এখান থেকে ডব্লিউর মান বের করা এবং মিউকের মান বের করা, অর্থাৎ গতিঘর্ষণ সহগের মান আমরা এখান থেকে বের করব। তো চলো গতিঘর্ষণ সহগের যে সূত্র আমরা জানি, গতিঘর্ষণ সহগ হচ্ছে মিউকে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ, অর্থাৎ এখান থেকে যেহেতু মিউকের মান আমরা বের করে নিব, মিউকে এফ কে এর মান হচ্ছে 3 নিউটন এবং ডব্লিউ হচ্ছে এম জি। ডব্লিউ ইকুয়াল টু কি? ডব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ এম এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা যদি 2 ইন্টু 9.8 আগে গুণ করে নেই, হয় 19.6। আমরা 3 দিয়ে যদি 19.6কে ভাগ করি তাহলে আসে 1.5 নিউটন। মিউকে গতিঘর্ষণ সহগ যেটা, ওটাকে আমরা নিউটন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? গতিঘর্ষণ সহগকে নিউটন দ্বারা প্রকাশ করতে পারা যায়। তো এই হচ্ছে গতিঘর্ষণ সহগ। ঘ নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে খুব সহজে এবং ছোট আকারে তোমাদের সমাধান করে দেখালাম। এবার আমরা ঘ নম্বর প্রশ্নতে চলে যাব। চলো দেখি ঘ নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তোমাকে প্রথমে প্রশ্ন বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারো, খুব সহজে তুমি সমাধান করতে পারবা। তো এখানে প্রশ্নতে বলা হয়েছে যে যেহেতু 584 মিটার দূরে বাক্সে একটা বস্তু ফেলানোর উদ্দেশ্য সে 10 নিউটন বল প্রয়োগ করছে, 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছিল। তো সেখানে দেখো বস্তুটার ভর ছিল 2 কেজি।
তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য তখনই সফল হবে যখন যে পুরো পথ অর্থাৎ 584 মিটার পর্যন্ত যদি বস্তুটা গিয়ে এই বাক্সতে ফেলতে পারে, তাহলে তখন তার উদ্দেশ্য সফল হবে। তো চলো আমরা ঘ নম্বর প্রশ্নতে কীভাবে সমাধান করতে পারি, আমরা একটা চিত্র অঙ্কনের মাধ্যমে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এই হচ্ছে একটি বস্তু যেটা হচ্ছে এম ভর ছিল, এম এর মান দেওয়া ছিল 2 কেজি, এবং এই বস্তুটাকে এফ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে কার্যকর প্রযুক্ত বল। এটাকে কি বলা হয়? প্রযুক্ত বল। 10 নিউটন প্রযুক্ত বল, অর্থাৎ বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল। আচ্ছা, সেই প্রযুক্ত বলটা প্রয়োগ করার সময়কাল ছিল টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত আমি এই বলটা কার্যকর প্রযুক্ত করছি আমি, অর্থাৎ বস্তুটাকে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছি। সেখানে এই যে বস্তুটা যে বস্তু অর্থাৎ অন্য যে তলের উপর দিয়ে বাক্সের দিকে গড়িয়ে গড়িয়ে গিয়েছিল, সেটার এই ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করছি 10 সেকেন্ড পর্যন্ত, সেখানে ঘর্ষণ বল ছিল 3 নিউটন। মোট দূরত্ব আমার যদি 584 মিটার যদি যেয়ে থাকে, অর্থাৎ এই বস্তুটা এই বাক্সের ভিতরে ফেলার জন্য 584 মিটার পথ অতিক্রম করতে হবে। তা আমরা প্রথমে এই জায়গা থেকে যেভাবে সমাধান করব সেটা হচ্ছে এই যে স্পেসিফিক যে টাইমটা 10 সেকেন্ড পর্যন্ত 10 নিউটন বল প্রয়োগ করাতে কতটুকু দূরত্ব গেল। তো ধরে নিলাম আমরা 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটাকে বল প্রয়োগ করাতে বস্তুটা চলমান অবস্থায় ছিল, ধরে নিলাম এই পর্যন্ত বস্তুটা আসলো, সেটাকে আমরা S1 ধরে নিব। কি ধরে নিব? S1, অর্থাৎ এই যে 10 নিউটন বল প্রয়োগ করছি, S1 পর্যন্ত দূরত্ব গেছে, এবং এর পরবর্তীতে আমি আর বস্তুটার উপর বল প্রয়োগ করলাম না। এর মানে আমি আর বস্তুর উপর বাহির থেকে বল প্রয়োগ করলাম না, কিন্তু বস্তুটাকে আগে যে বল প্রয়োগ করার ফলে এটা রেস্ট থেকে গিয়েছিল, অর্থাৎ বস্তুটা চলমান অবস্থায় আছে, তো সেটা একটা নির্দিষ্ট অবস্থায় গিয়ে থেমে যাবে, হয়তো বাক্সের ভেতরে থামতে পারে অথবা বাক্সের পূর্বেও থামতে পারে। তো সেটাকে আমরা ধরবো S2, অর্থাৎ S1 হচ্ছে বল প্রয়োগ করার অর্থাৎ বল প্রয়োগ করছি যতক্ষণ পর্যন্ত ততক্ষণের যে দূরত্ব সেটা হচ্ছে S1, এবং বল প্রয়োগ করার পরের যখন আমি বল প্রয়োগ করা থামিয়ে দিয়েছি তারপরেরটা হচ্ছে S2। অর্থাৎ আমাকে মোট দূরত্ব বের করতে হবে S1 এবং S2 মান যদি আমরা বের করে 584 মিটারের বেশি পাই, তাহলে বুঝতে হবে 584 মিটারের বেশি হলে বুঝতে হবে যে ব্যক্তির উদ্দেশ্য সফল হয়েছে। আর যদি দেখি S1 এবং S2 মান অর্থাৎ মোট দূরত্ব যোগ করে 584 মিটার না হয়, অর্থাৎ ছোট হয়, তাহলে বলতে হবে যে ব্যক্তির উদ্দেশ্য সফল হয়নি। তো চলো আমরা প্রথমে S1 এর মান বের করব। তো এখন যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করছি, বলের মান দেওয়া আছে এবং সময়ের মান দেওয়া আছে, আমরা যেহেতু বল প্রয়োগ করছি বস্তুটা চলমান অবস্থায় ছিল, তো বল প্রয়োগ করলে বস্তু যখন চলমান অবস্থায় থাকে তখন তার ভেতরে একটা ত্বরণ থাকে। তা আমরা ত্বরণের মানটা প্রথমে বের করে নিব। এই 10 নিউটন বল প্রয়োগ করাতে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুর উপর যে ত্বরণ সৃষ্টি হচ্ছে ত্বরণটা বের করে নিব। আর ত্বরণের মান বের করতে বস্তুর আদি অবস্থান জানতে হবে। আদি অবস্থান ছিল স্থির, এর মানে হচ্ছে এর আদি বেগ। তাহলে আমরা কি কি মান দেওয়া আছে আমরা মানগুলো লিখে ফেলি। তা আমার প্রশ্নতে যে মানগুলো ছিল, বস্তুর আদিবেগ ছিল, যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে বল প্রয়োগ করা ছিল, তাহলে তার বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, আর বস্তুর ভর ছিল 2 কেজি। যেখানে দেখো প্রযুক্ত বল, অর্থাৎ এই যে আমাদের এখানে বল 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করলো, পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তাহলে বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে F 10 নিউটন, এবং ঘর্ষণ বল সেটাকে Fk দ্বারা আমরা বলবো, সেটা হচ্ছে 3 নিউটন, এবং 10 সেকেন্ড সময় আমরা এখান থেকে বের করব S, অর্থাৎ প্রথম দূরত্ব এবং দ্বিতীয় দূরত্ব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করলো, তাহলে বস্তুর ভেতরে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই না? অর্থাৎ আমরা ত্বরণের মান এখান থেকে বের করে নিব। তো ত্বরণের মান কিভাবে বের করব? ত্বরণের মান আমরা বের করব F = m এর সূত্র দিয়ে। কি দিয়ে? m এর সূত্র দিয়ে। কেন? আমাদের এখান থেকে প্রথমে এর মান বের করে নিতে হবে। ত্বরণের মান বের করব কি দিয়ে? এই বলের মান দিয়ে। আচ্ছা, এখানে বল কয়টা কাজ করছে বলো তো? 2টা বল কাজ করছে। একটা হচ্ছে অর্থাৎ কার্যকর বল, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। আমি যে বলটা দিলাম এবং প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল, আমি যে বলটা দিলাম এবং আরেকটা বল কাজ করছে, সেটাকে আমরা Fk বলবো, এবং বস্তুর ভর mই থেকে গেল, এবং ত্বরণ আমরা বের করব এখান থেকে। এবং বলো তো এখানে যে F এর মান কত নিউটন? 10 নিউটন, এবং Fk এর মান কত? 3 নিউটন। কত নিউটন? 3 নিউটন = m এর মান হচ্ছে 2 ইন্টু এর মান আমরা ত্বরণ এখান থেকে বের করে নেব। তাহলে কত হয় বলো তো? 7 × 2a, তাই না? আমরা বের করবো এখান থেকে ত্বরণের মান, অর্থাৎ 2a = কত হবে? 7। সুতরাং এ যখন রেখে দিয়ে 2 আছে গুণ অবস্থায়,
নিব 7 এর সাথে ভাগ অবস্থায়, তাহলে 7কে যখন তুমি 2 দিয়ে ভাগ করে দিবা তখন আসবে 3.5। আর ত্বরণের একক কি বলো তো? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তা আমরা যেহেতু প্রথমে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে, এর মানে প্রথম 10 সেকেন্ডে দূরত্ব বের করব। সেখানে যেহেতু ত্বরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই দূরত্বে এই ত্বরণে তার একটা বেগ থাকবে। তো প্রথম 10 সেকেন্ডে আমরা কি বের করে নিব? প্রথম 10 সেকেন্ডে আমরা বস্তুটার বেগ কতটুকু ছিল সেটা বের করে নিব। তো বেগ বের করব কি, অর্থাৎ শেষ বেগ কত, তাহলে শেষ বেগের মান কত সেটা আমরা বের করে নিব এখান থেকে। অর্থাৎ শেষ বেগ 10 সেকেন্ডে বেগ কত হবে? ভি ইকুয়াল টু, যেহেতু এর মান আছে, টির মান আছে, ইউর মান আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে আমরা বের করতে পারি, তাই না? তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র দিয়ে আমরা এখান থেকে শেষ বেগের মানটা, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে বস্তুটার বেগ বের করে দিব। আর ইউর মান হচ্ছে 0 ইন্টু এর মান আমরা বের করেছি 3.5 ইন্টু টি এর মান হচ্ছে 10। তাহলে বলো তো 0 যখন আগে আমরা এখান থেকে গুণ করব, 0 যোগ 3.5 কত হবে বলো তো? এটা হবে 35। গুণ করলে কত হবে? 35। আর এখান থেকে যখন জিরোর সাথে যোগ করে দিব 35, অর্থাৎ এখান থেকে বেগের মান, যেটাকে আমরা শেষ বেগ ধরেছি, সেটা হবে 35 মিটার পার সেকেন্ড। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। দেন এখান থেকে যেহেতু আমার এর মান আছে, ভির মান আছে, প্রথম ক্ষেত্রে এস এর মান বের করে নিব, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে দূরত্ব বের করে নিব। ঠিক আছে? প্রথম 10 সেকেন্ডে এখন আমরা দূরত্ব বের করব। তো দূরত্বকে আমরা কি ধরে নিছি? দূরত্বকে S1 ধরে নিলাম। S ইকুয়াল টু, অনেকগুলো সূত্র আছে এসের, যেহেতু আমার হাতে বি এর মান আছে আর এর মান আছে এবং টির মান আছে, S ইকুয়াল টু ইউটি, ইউর মান আছে, প্লাস হাফ ইন্টু এটি স্কয়ার। আমরা এখান থেকে এই সূত্র দিয়ে এস এর মান বের করে নিলাম। তো এখানে আমার ইউর মান আছে, টির মান আছে, এর মান আমরা 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করে নিছি এবং টি এর মান আছে। ইউর মান কত? ইউর মান হচ্ছে 0 ইন্টু টির মান হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু এর মান আমরা কত বের করছি? এর মান হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টি এর মান হচ্ছে 10 স্কয়ার। তো বলো তো, যদি 10 ইন্টু 0 গুণ করি কত হয়? 0, এবং হাফ ইন্টু 3.5 ইন্টু 10 গুণ 10 গুণ করলে কত হয়? 10 গুণ 10 গুণ করলে হয় 100। 100কে যখন 2 দিয়ে আমরা ভাগ করে দিব তখন হয় 15। 15 দিয়ে যখন 3.50কে আমি গুণ করে দিব, অর্থাৎ 0 যোগ 3.5 ইন্টু 2 দিয়ে যখন 100কে কেটে দিবা তখন হবে 50। 3.5 ইন্টু 50 গুণ করলে কত হবে? 175 মিটার। কত? 175 মিটার। 175 মিটার কি এটা? তাহলে আমরা অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হলো, প্রথম 10 সেকেন্ডে যতটুকু 10 নিউটন বল প্রয়োগ করলাম 10 সেকেন্ড পর্যন্ত, তো 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করাতে 175 মিটার পর্যন্ত বস্তুটা গেল। এর পরবর্তীতে আমি কি করব? আর বল প্রয়োগ করলাম না। এর মানে হচ্ছে আমি 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলাম, এর পরবর্তীতে আর বল প্রয়োগ করা হয়নি, কিন্তু বস্তুটা তো চলতেছিল। তাহলে সেখানে একটা বল কার্যকর ছিল, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। এর মানে সেখানে একটা বস্তুর ত্বরণ থাকবে, অর্থাৎ যদি প্রযুক্ত বল সরিয়ে নেওয়া হয়, প্রযুক্ত বল সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ এখন আর বল প্রয়োগ করা হলো না, তখনও কিন্তু আমার একটা বল কার্যকর ছিল, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এর মানে সেখানেও একটা ত্বরণ থাকবে। আর আমার এখান থেকে বের করতে হবে S2 এর মান। কিসের মান বের করতে হবে? S2 এর মান। এবং আমরা যে বলটা কার্যকর ছিল সেখানে ছিল Fk বলটা কার্যকর ছিল, আমরা S2 এর মান বের করে নিব। Fk যেটা হচ্ছে 3 নিউটন। আমরা জানি যে যদি কোনো বস্তু অর্থাৎ যেদিকে আমরা বলটা কাজ করে, ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এটা মাইনাস থাকবে, -3 নিউটন। ঠিক আছে? এখানে বল কতটুকু? -3 নিউটন বল কাজ করছে। আচ্ছা, দেন আমরা এখান থেকে A2 এর মান বের করে নিব। A2 কি? অর্থাৎ Fk দিয়ে আমরা ত্বরণের মান বের করে নিব। কেন ত্বরণের মান বের করতেছি? কারণ আমাদের এখান থেকে দেখো, তাহলে আমরা যদি এখান থেকে A এর মান বের করি, দেন আমাদের S2 এর মান বের করতে আমাদের যে সূত্রটা লাগবে, দেখো আমরা পূর্বে যে সূত্রটা নিয়েছি সেখানে হচ্ছে ut প্লাস হাফ ইন্টু এটি স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করছি। কেন? কারণ এই সূত্রতে আমার ইউর মান ছিল, আমার কাছে টি এর মান ছিল, এবং আমার কাছে এর মান আমরা বের করে নিছি, তাই আমরা এই সূত্রটা ইউজ করতে পারছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি S2 এর জন্য কি আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো? দেখো তো, যখন বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা তখন স্থির ছিল, কিন্তু 175 মিটার যাওয়ার পর বস্তুটা স্থির ছিল না, চলমান অবস্থায় ছিল। এর মানে প্রথম ক্ষেত্রে তার শেষ বেগ ছিল এটা, অর্থাৎ এটা হচ্ছে S1 এর শেষ বেগ, S1 এর শেষ বেগ, কিন্তু বস্তুটা স্থির ছিল না। কিন্তু আমার হাতে তো এখন
দ্বিতীয় ক্ষেত্রে টি এর মান নাই, এখানে টি এর মানও ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন এস টুর মান বের করব তখন টি এর মান আমার হাতে নেই। আগে তো টি এর মান ছিল, টি এর মান দিয়ে আমরা ইউর মান ছিল, টি এর মান ছিল, এর মান বের করতে পারছি, কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে তো টি এর মানও আমার কাছে নাই। অর্থাৎ টি এর মান যদি নাও থাকে, এর মান প্রয়োজন আছে, এর মান দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে তাও নেই। এর মান কি আছে? এর মান এখানে তাও নেই, তা আমরা এর মানটা বের করে নেব। এবং ইউর মানও আমার কাছে দ্বিতীয় ক্ষেত্রে নেই, কিন্তু ইউর মান আমাদের বের করে নিতে হবে। ইউ মানে হচ্ছে এস টু এর আদিবেগ, আর এস টু এর আদিবেগ কোনটা হবে? এস টু এর আদিবেগ হবে এস ওয়ানের শেষ বেগ যেটা, এস ওয়ানের শেষ বেগ যেটা এস টু এর সেটা হবে আদিবেগ। এর মানে আমাদের এস ওয়ানের শেষ বেগ ভি এর মান বের করতে হবে, আর এস ওয়ানের ভি এর মান হবে এস টু এর আদিবেগ, অর্থাৎ ইউর মান হবে। ঠিক আছে, তো এস টু এর ইউর মান হবে এস ওয়ানের ভি এর মান, আর এস টু এর ভি এর মান কী হবে? এস টু এর ভি এর মান হবে 0। যেহেতু বস্তুটা এই এম ভরের বস্তুটা একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যাবে, তা আমরা এটাকে ভি এর মানটাকে 0 ধরে নিব এবং ইউর মানটাকে ধরে নিব এস ওয়ানের ভি এর মান। ক্লিয়ার? তো চলো এবার এইরকমভাবে আমাদের ভি এর মানটা বের করতে হবে। ভি এর মান হবে ইউর মানের সমান। তাহলে প্রথমে আমরা ত্বরণের মানটা বের করে নিই। ত্বরণ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এখানে যেহেতু শুধুমাত্র কার্যকর বলটা ছিল, তো কার্যকর বল হচ্ছে এফ কে ইকুয়াল টু এম এ, আর বস্তুর ভর ছিল, তাহলে এম এ ইকুয়াল টু কী হবে? এফ কে, অর্থাৎ এ ইকুয়াল টু কী হবে? এফ কে ডিভাইডেড বাই এম। যেহেতু ঘর্ষণ বলটা বিপরীতে কাজ করছে, অর্থাৎ ঘর্ষণ বলের মান হবে মাইনাস, ঘর্ষণ বলের মান কত হবে? মাইনাস হবে, অর্থাৎ -3 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয় বলো তো? -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান কত হলো? -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার কাছে ত্বরণ আছে, আমরা দূরত্ব বের করতে আমরা যে জিনিসটা তোমাদের বলেছিলাম, যে দূরত্ব বের করতে আমরা এই সূত্রটা কেন ইউজ করতে পারতেছি না? আমরা এই সূত্রটা এই জন্য ইউজ করতে পারতেছি না কারণ এখানে আমার আদিবেগ নেই, অর্থাৎ আমার আদিবেগটা বের করে নিতে হবে এবং সময়ও নেই আমার হাতে, এই জন্য এই সূত্রটা আমরা ইউজ করতে পারতেছি না। এখন এই জায়গায় এস এর মান বের করার জন্য একটা সূত্র দুইটার যে কোনো একটা ইউজ করা যাবে যদি আমার হাতে মান থাকে। ঠিক আছে, তো এখানে তো এটা ইউজ করতে পারতেছি না কারণ এখানে টি আমার কাছে নেই, অর্থাৎ এই সূত্রটা আমরা ইউজ করতে পারতেছি না। তাহলে অবশিষ্ট থাকে শুধুমাত্র এটা, অর্থাৎ এটা ইউজ করতে পারি। ভি এর মানটা যদি আমরা বের করে নিতে পারি, ঠিক আছে, অর্থাৎ ভি এর মানটা আমরা এখান থেকে প্রথমে বের করে নিই। অর্থাৎ এস ওয়ানের যে শেষ বেগ এস টু এর সেটা হবে আদিবেগ। তাহলে এস ওয়ানের শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস, এটি দিয়ে আমরা বের করতে পারি আমার এর মান ছিল, টির মান ছিল এবং ইউর মানও আমার জানা আছে। তাহলে ভি ইকুয়াল টু কী হবে বলো তো? ইউর মান 0, তাই আমরা 0 এখানে লিখছি না, আর এর মান হচ্ছে 3.5 ছিল, কিন্তু টির মান ছিল কত বলো তো? টির মান ছিল আমার হাতে 10 সেকেন্ড, আর 3.5 × 10 গুণ করলে হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে প্রথম বস্তুর যে শেষ বেগটা ছিল 35 মিটার পার সেকেন্ড, সেটা হবে দ্বিতীয় বস্তুর আদিবেগ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এস এর আদিবেগ হবে। তাহলে সেখানে ইউর মান আমরা কত ধরে নিব? 35 মিটার পার সেকেন্ড ধরে নিব। তাহলে যেহেতু আমার হাতে এখন ভি এর মান আছে, অর্থাৎ কোন সূত্রটা ব্যবহার করে আমরা এস টুর মান বের করতে পারি বলো তো? আমরা এখান থেকে আমরা বলেছি যেহেতু আমার কাছে টি এর মান নাই, অর্থাৎ আমরা এই সূত্রটা ইউজ করতে পারতেছি না এস টুর মান বের করতে, এবং আর এই সূত্রটা তাও টি এর মান নাই, তাই আমরা এই সূত্রটা ইউজ করতে পারতেছি না, অর্থাৎ এই দুইটা সূত্র ক্রস। তাহলে বাকি থাকে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এখান থেকে আমরা এস টুর মানটা বের করে নিতে পারি। অর্থাৎ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s সূত্র দিয়ে আমরা কী করবো? এস এর মান বের করে নিব। অর্থাৎ আচ্ছা, তাহলে মনে রাখো তো, আমরা এখান থেকে এস টু এর জন্য ভি এর মান কত ধরবো? এস টু এর জন্য ভি এর মান আমরা ধরবো, শেষ বেগ ধরবো 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রশ্ন, কেন 0 মিটার পার সেকেন্ড ধরবো? এর কারণ বস্তুটা কোথাও না কোথাও গিয়ে থেমে যাবে, আর এই জন্য এস টু এর জন্য ভি এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। আর ইউ কত মান ধরবো? ইউ ধরবো যেটা ছিল, অর্থাৎ এস ওয়ানের শেষ বেগ ভি 35 মিটার পার সেকেন্ড, তাই না? আর এখান থেকে আমরা এর মান বের করে নিয়েছিলাম কত? এর মান বের করছি আমরা 1.5 মিটার পার
সেকেন্ড স্কোয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল এর মান, তাই না? আচ্ছা, শুধু 1.5 মিটার পার সেকেন্ড ছিল না, মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল এর মান। আমরা এখান থেকে খুব সহজে মানগুলো বের করে দিতে পারতেছি। তাহলে বলো তো ভির মান কত ছিল? 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউর মান কত? ইউর মান হবে 35 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 35 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে কত বলো তো? মাইনাস 1.5, এবং এস, এটাকে আমরা S2 ধরে নিব যেহেতু S2 এর জন্য, অর্থাৎ এটা S2 এর মানটা আমরা বের করব এখান থেকে। তাহলে বলো তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 0 দুইটা গুণ করলে 0, 35 দুইটা গুণ করলে হচ্ছে 1225, প্লাসে মাইনাসে কী হবে বলো তো? মাইনাস, আর 1.5 ইন্টু 2 গুণ করলে হয় 3.5, তার সাথে যদি আমরা S2 গুণ করি তাহলে S2 বসে যাবে। তা আমার টার্গেট হচ্ছে এখান থেকে S2 মান বের করা, অর্থাৎ এই সম্পূর্ণটা 3.5 আমরা সম্পূর্ণটা নিয়ে আসবো এই জন্য যাতে প্লাস মাইনাসের ভুল না হয়, ঠিক আছে? অর্থাৎ S2টা তুমি রেখে দিয়ে 1225 ডিভাইডেড বাই 3.5 ডিভাইডেড আকারে চলে যাবে, কারণ S2 তার সাথে 3.5 গুণ অবস্থায় আছে, আমরা ডিভাইডেড অবস্থায় পক্ষান্তর করে দেব। তাহলে কত হয় বলো তো S2 মান? S2 মান হয় 408.33 মিটার। তাহলে বলো তো এবার, তাহলে আমরা মোট দূরত্ব কত পাইছি? অর্থাৎ মোট দূরত্বকে আমরা ধরে নিব S ইকুয়াল টু, আমরা একটা বের করছি S1 এবং আরেকটা বল প্রয়োগ করা মুহূর্তে ছিল S1, এবং বল যখন আমরা সরিয়ে নিলাম বল প্রয়োগ করা তখন সেটা বের করলাম মাত্র S2, আর S1 ছিল 175 যোগ S2 হচ্ছে 408.33, অর্থাৎ যদি যোগ করি তাহলে কত আসে? 583.33। আচ্ছা, তাহলে বলো তো মোট দূরত্ব কত ছিল ওই পথে, আর আমাদের অর্থাৎ বস্তুটা কতটুকু দূরত্ব চলে গেছে? তাহলে মোট দূরত্ব ছিল 584 মিটার, বাট বস্তু 483.733 মিটার দূরত্ব গিয়ে বস্তুটা থেমে গেল। এর মানে কি বলো তো? ব্যক্তির উদ্দেশ্য কি তাহলে সফল হবে? হবে না। এর কারণ অর্থাৎ যেটা 584 পর্যন্ত যায় না, ইজিকল নট 583.33, ঠিক আছে? অর্থাৎ ব্যক্তির উদ্দেশ্য কি হবে না? সফল হবে না। কেন? কারণ একটুর জন্য 0.77, এই তো অল্প একটুর জন্য তার অর্থাৎ তার ব্যক্তির উদ্দেশ্য সফল হয় নাই। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু 584 মিটার বস্তুটি যায়নি, তাই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না, ঠিক আছে? ব্যক্তির উদ্দেশ্য কি হবে না? সফল হবে না, ঠিক আছে? তো এই হলো আমাদের পুরো সৃজনশীলটির সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং যদি বুঝেও না থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।